চলে এলাম আবার সিমলা কুলু মানালির শেষ অর্থাৎ অন্তিম পর্ব নিয়ে, যেটার অপেক্ষায় এতদিন তোমরাও ছিলে এবং আমিও ছিলাম এবং এক্সাইটেডও ছিলাম এই পর্বটাকে নিয়ে। যাই হোক, অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি চলে এলাম শেষ পর্ব নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো যে লাস্ট ডে এবং লাস্টের আগের ডেতে আমি মানালিতে কি কি পয়েন্ট ভিজিট করলাম এবং তার সাথে থাকবে আনন্দ, মজা, হই হট্টগোল, বিভিন্ন জায়গায় ঘোরা এবং তার সাথে থাকবে জম্পেস, কয়েকটা স্নো অ্যাক্টিভিটি। সেগুলো তোমরা কোথায় করবে, কত চার্জে, সমস্তটাই তোমাদেরকে আস্তে আস্তে আমি জানাবো। তো তার জন্য ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। আর যাই হোক, বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মানালি। আমরা আজকে আছি মানালিতে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। প্রচণ্ড দেরি হয়ে গেল। তার মধ্যে সমস্যা হয়েছে গিয়ে গ্লাসটা খুঁজে পাচ্ছি না, সেই কারণে আরও বিশেষ করে দেরি হয়ে গেল। আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ার আছে। বাটিতে নিলে ভালো হতো। যাই হোক, বল। হ্যাঁ, পোহা और नहीं है, उपमा। हाँ, सैंडविच ही कम है। সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি খাবার নিয়ে। স্যান্ডউইচ আছে, এর মধ্যে পুরি আছে আর ছোলার ডাল আছে, আর তার সাথে আছে উপমা। একটু টেস্ট করে নিই, তারপর আপনাদেরকে রিভিউটা দিচ্ছি এখানকার। পুরিটা খুবই টেস্টি। আর এই স্যান্ডউইচ যে রয়েছে, এটা অ্যাকচুয়ালি ভিতরে কিন্তু সবজি দেওয়া নেই, এটার ভিতর জ্যাম দেওয়া। টেস্ট করে বলছি, খুব সুন্দর। পোহাটাও বেশ টেস্টি। মানালির হোটেল থেকে, লিগ্রিন থেকে আমাদের ভিউটা কেমন আসছে সেটা একটু আপনাদেরকে দেখাই। অপূর্ব সুন্দর একটা ভিউ পাচ্ছি এখান থেকে। আর ভেবেছিলাম রাত্রিবেলা খুব সুন্দর ভিউটা পাবো না, কিন্তু এখন দেখছি দুর্দান্ত ভিউ। এক কথায় অভূতপূর্ব, খুব সুন্দর। এই সৌন্দর্যটা দেখেও মনটা জুড়িয়ে গেল। কিন্তু এখানে না প্রচণ্ড বাড়ি রয়েছে, একটু প্রচণ্ড ঘিঞ্জি, প্রচুর গাড়ি রয়েছে। কিন্তু এখনকার টেম্পারেচার -3, কাল রাতে ছিল -11। তৈরি হয়ে গেছি পুরোপুরি যাওয়ার জন্য, কিন্তু জিনিসই পাচ্ছি না, আসল জিনিস। বুফে সিস্টেমে ব্রেকফাস্ট করে নিলাম, কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেকটাই ছিল। যাই হোক, এরপর আমরা তৈরি আজকে ট্যুরিস্ট প্লেস ভিজিটে। আর রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রয়েছে, বরফ জমে। এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে, গাড়ি ভিতরে ঢুকতে পারছে না। কালকে অনেক কষ্টে গাড়িকে খুঁজে পেয়েছি, আজকে আমাদের ড্রাইভার গাড়ি কোথায় রেখেছে কে জানে। খুব মনটা খারাপ লাগছে, রাস্তার অবস্থা এতটা খারাপ, প্রচণ্ড আমরা টেনশনে রয়েছি এবং আটকে পড়ে আছি এখানে। কি জানি আজকের ট্রিপটা কি হবে। রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্ল্যান করাটা কিন্তু যথেষ্ট মতো টাফ, আমি আপনাদেরকে বলছি। রাস্তা তো খুব খারাপ কন্ডিশন, দেখুন আপনারা কি অবস্থা রাস্তার। চলে যাবো একদম ঠিক আছে তো।
রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে বরফে ঢেকে রয়েছে। এই জন্য অটল টানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মানালির ম্যাল রোড থেকে 4x4 কার 2500 টাকা ভাড়া নিয়ে নিলাম। এবার সেটা করে আমরা চলে যাচ্ছি সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি যাওয়ার পথে রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু 4x4 কারে যাবে আর দরদাম করে নেবে যদি উইন্টারে আসো, কেন সব গাড়ি কিন্তু ওখানে অ্যালাউ করা হচ্ছে না। শিশু পুরো বন্ধ। 4x4 কারে করে আমরা রওনা দিচ্ছি এখন সোলাং ভ্যালির উদ্দেশ্যে। দেখি কতদূর কি যেতে পারি। যেহেতু জানুয়ারিতে প্ল্যান করেছি সেই জন্য পুরো রাস্তা বন্ধ। খুব টাফ, রাস্তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। এক সপ্তাহ আগে তো এখানে কারেন্টও ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। জলের কন্ডিশন প্রচণ্ড খারাপ ছিল, ওয়েদার প্রচণ্ড খারাপ, আর অনেক হাইটে বরফ পড়েছে, প্রচুর খারাপ অবস্থা। আমরা তো এতক্ষণ গাড়ি পাচ্ছিলাম না, খুব সমস্যা, অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। তো আপনারা যদি পুরোভাবে ভালোভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই মার্চে প্ল্যান করুন, কেন জানুয়ারি ফেব্রুয়ারি কন্ডিশন প্রচণ্ড খুবই খারাপ থাকে। তো চলুন। উইন্টারে এলে একটা সমস্যা থাকে, যেরকম চারিদিক রাস্তায় বরফে ঢেকে রয়েছে, কিন্তু সেরকম এক ধরনের সৌন্দর্যতাও রয়েছে। চারিদিকটা মনে হচ্ছে বরফে ঢেকে গেছে, আর সারি সারি দেবদারু গাছ দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। এত সুন্দর লাগছে এই দৃশ্য, তোমাদেরকে মুখে আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু জানুয়ারিতে প্ল্যান করেছি সেই জন্য পুরো রাস্তা বন্ধ। খুব টাফ, রাস্তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। এক সপ্তাহ আগে তো এখানে কারেন্টও ছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। জলের কন্ডিশন প্রচণ্ড খারাপ ছিল, ওয়েদার প্রচণ্ড খারাপ, আর অনেক হাইটে বরফ পড়েছে, প্রচুর খারাপ অবস্থা। আমরা তো এতক্ষণ গাড়ি পাচ্ছিলাম না, খুব সমস্যা, অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। তো আপনারা যদি পুরোভাবে ভালোভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই মার্চে প্ল্যান করুন, কেন জানুয়ারি ফেব্রুয়ারি কন্ডিশন প্রচণ্ড খুবই খারাপ থাকে। রাস্তার কন্ডিশন হয়তো খারাপ হতে পারে, কিন্তু আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু একমাত্র উইন্টার এলেই পাওয়া যাবে। আমাকে যতই জিজ্ঞেস করো সামার বা উইন্টার, আমি উইন্টারই চুজ করব। যাই হোক, অনেক কথা বলে নিলাম, তোমরা এবার রাস্তায় ফোকাস করো। নৈসর্গিক স্বর্গ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের প্ল্যানে, ডে 6। আজকের প্ল্যান হচ্ছে আমাদের ডে 6। আমরা যাচ্ছি সোলাং ভ্যালি। যেতে যেতে কী কী পাই সেটা দেখা হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো গিয়ে আমরা আজকে রাস্তাটা এতটা পরিমাণ জ্যাম, জানি না কতটা কি করতে পারবো। এই রকম সময়ে যাচ্ছি, প্রচুর বরফ দেখতে চেয়েছি, বরফ তো প্রচুর দেখছি। সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য এই রাস্তার ওপর দিয়ে যে রাস্তার ওপর দিয়ে যে দোকানগুলো পড়ে, অ্যাক্টিভিটি করার জন্য বা ওখানে যে ভিডিও রিলস বানানোর জন্য, যাতে আমাদের ড্রেস ভিজে না যায়, সেই জন্য এখান থেকে কিছু ড্রেস আমরা ভাড়া নিয়ে নেব। কত করে পড়ে আপনাদেরকে অবশ্যই আমি সমস্ত ইনফরমেশন জানাচ্ছি, আর কোন দোকান থেকে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ড্রেসের কত কি চার্জেস সমস্ত কিছু আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিচ্ছি। সোলাং ভ্যালি যাওয়ার পথে আমরা রাস্তায় একটা স্থানীয় দোকানে দাঁড়াই। সেখানে আমাদের ড্রাইভার বলে যে আপনারা এখান থেকে স্নো অ্যাক্টিভিটি করার জন্য যে সমস্ত ড্রেস পরে নিতে হয় সেগুলো পরে নিন। তো আমরা সেই সমস্ত ড্রেসগুলো এখানে পরে নিই। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এই ড্রেসগুলো আমরা পরে নিই, তার কারণ হচ্ছে যাতে আমাদের স্নোতে আমাদের ড্রেসগুলো ভিজে না যায়। সারাদিন এটা পরে ঘোরা এবং রাতে এসে ম্যাল রোড ঘোরা, সেই জন্য আমরা এই ড্রেসগুলো পরে নিই।
তো স্নো অ্যাক্টিভিটিও করার রয়েছে। আর এগুলোর চার্জেস এবার আপনাদেরকে বলে নিই। এই চার্জেসগুলো রয়েছে কিন্তু বিভিন্ন রকম। শুয়ের আলাদা চার্জেস 100 থেকে 80 টাকার মধ্যে, আর মোজা এখানে কিনে নিতে হয়, ভাড়া পাওয়া যায় না। আর এই ড্রেসগুলো 200, 250, 100 বিভিন্ন রকম ড্রেসের ওপর বিভিন্ন টাকা কিন্তু ভ্যারি করছে, তো সেটা আপনারা দেখে নেবেন। আমরা ড্রেস পরে পুরোপুরি রেডি হয়ে গেছি সোলাং ভ্যালি যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ড্রেস। এখন আরও অনেকে পড়ছে, পেমেন্ট করতে গেছে ওরা, তারপরে আসবে। রাস্তার ফ্রেমটা দেখছেন? পুরো চারিদিকটা ছবির মতো লাগছে না? হ্যাঁ, এই ছবির মতো মানালিকে দেখবো বলেই আমি এই উইন্টারে এসেছি। যতই প্রবলেম হোক না কেন, এই রকম দৃশ্যটাই ঠিক দেখতে চেয়েছিলাম মনে মনে। রাস্তা জ্যামের কারণে আমরা সোলাং ভ্যালি যাচ্ছি হেঁটে হেঁটে। রাস্তায় খুব ভয়ানক জ্যাম, দুই পাশ থেকে গাড়ি যাচ্ছে, মাঝখান থেকে হেঁটে যেতে হচ্ছে। গাড়িতে বসে থাকলে আমাদের অনেকক্ষণ আটকে পড়তে হবে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি ছাড়াই। থেকে থেকে কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে। গাড়ির অবস্থা দেখুন আপনারা। সোলাং ভ্যালি বন্ধ ছিল। আজকে 30 তারিখ, আজকে সবে মাত্র সোলাং ভ্যালি খুলেছে, তাও 4x4 কারে করে যাওয়া যাবে। কাল অবধি সোলাং ভ্যালি বন্ধ ছিল। সোলাং ভ্যালি পুরো বরফে জমে রয়েছে। মনে হয় বারবার ছুটে ছুটে আসি এই মানালিতে। গরমকালে এক অন্য ধরনের সৌন্দর্য, আর শীতকালে উইন্টারের টাইমে এক আলাদা রকম সৌন্দর্য। मैडम यहाँ का मेन चीज है, देखो कैसा क्या चिड़िया कैसी सुंदर लग रही है। आँखें है सुंदर, कैसी सुंदर। हाँ, ये खुली है मैडम क्यों नहीं खुलना है? ये तो कवर हो जाएगा ना, ये कवर हो जाता है। ये देखो, छोड़ दो इसको। हम रील्स कैसे बनाए? रील्स बनाना, हाँ बनाना है। এরপর গাড়ি থেকে নেমে যেই পৌঁছালাম সোলাং ভ্যালি, ঠিক ওখানে কয়েকজন দাঁড়িয়ে ছিল ওখানকার স্থানীয় পোশাক নিয়ে, তো ওখানকার স্থানীয় ড্রেস পরে নিলাম। মানালিতে আসবো, আবার মানালির মতো করে সাজবো না ওখানকার স্থানীয় লোকেদের মতো, সেটা কি কখনো হয়? ইচ্ছে ছিল এরকম সাজার, তো সেই জন্য সেজে নিলাম। তো ওনারা নিলেন 100 টাকা ড্রেসের ভাড়া। তো আমরা অনেককেই পড়েছিলাম, তো কম সম করে কিছু দিয়ে দিলাম। আপনারাও যখন যাবেন অবশ্যই কিন্তু এই ড্রেসটা ট্রাই করবেন, মানালির মতো সেজে উঠবেন এবং প্রকৃতিতে রিলসও বানিয়ে নিতে পারবেন।
এখন আমরা আসছি জিপ লাইনিং করতে। দেখি কতটা কি করতে পারি, আগে দাদা করুক। যদি ভয়টা কাটে ওর, যদি মনে হয় যে এটা করা যাবে তাহলে আমি করব। আর এটার কিন্তু চার্জেস হচ্ছে 500 টাকা করে, আর যে বাইক রয়েছে সেটার চার্জেসও কিন্তু 500 টাকা করে। চলুন দেখি কেমন এক্সপিরিয়েন্সটা হয়। মনে মনে একটু ভয় করছিল বটে জিপ লাইনিং করতে, যদিও বা আমার হাইট ফোবিয়া আছে, তাও মনে সাহস নিয়ে উঠে পড়লাম জিপ লাইনিং করতে আমি আর দাদা। প্রথম দিকে ভয় লাগলেও জিপ লাইনিং করতে পরের দিকে আমার ভয়টা কেটে গেছিল। আর আশপাশের বরফটা দেখছো, যেন পুরো আনটাচ, আর এতটাই সাদা হয়ে রয়েছে, না গেলে কিন্তু অনেক বড় কিছু একটা মিস করতাম। যাই হোক, তোমরা কিন্তু গেলে জিপ লাইনিং অবশ্যই করো। এখন ওপর দিকে উঠছি জিপ লাইনিং করবো বলে। করলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। সেকেন্ড টাইম করলাম, ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে সলিড লেগেছে। ওং নমঃ শিবায়। একটা কথাই বলবো, সবাই মিলে এটা করবেন, কোনো ভয়ের কারণ নেই, একদম আনন্দ করতে পারবেন বিন্দাস। যাদের হার্টের সমস্যা আছে, খুব হার্টের সমস্যা, তারা করবেন না। বাট আমার মনে হয় সবার এই এক্সপিরিয়েন্সটা করা উচিত। 500 টাকা করে মাত্র, আমরা 2বার করছি, আমাদের এত ভালো লেগেছে। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো সবাই মিলে করুন এটা। তবে আমার কাছে স্নো অ্যাক্টিভিটি বলতে এই জিপ লাইনিং ছিল। প্যারাগ্লাইডিং করার মতো আমার সাহস নেই, তবে মনে ইচ্ছা আছে ভরপুর। যদি কোনোদিনও ভগবান সুযোগ দেয় এবং মনে কোনোদিনও সাহস জুগিয়ে উঠতে পারি, তাহলে নিশ্চয়ই আরেকবার প্যারাগ্লাইডিং করার চেষ্টা করব। আরও অনেক অ্যাক্টিভিটি করার ইচ্ছা আছে, স্নরকেলিং, স্কুবা ডাইভিং, আরও অনেক কিছু। যাই হোক, ভগবান সেই সুযোগ দিক, নিশ্চয়ই আবার হবে সেই সমস্ত কিছু অ্যাক্টিভিটি। আমরা এখন এসে গেছি শপ নাম্বার 155, যেখান থেকে আমরা ড্রেসটা নিয়েছিলাম ভাড়া। এখন যাব ড্রেসটা চেঞ্জ করতে। 250 করে লেগেছে পার পার্সনের। চলুন চেঞ্জ করি, তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। সোলাং ভ্যালি দেখলাম, পালচন ব্রিজ দেখলাম, নেহেরু কোন রাস্তার মধ্যেই পড়েছিল যেতে যেতে। এখন পালা হচ্ছে ড্রেস ছাড়ার। চলুন, খুব খিদে পেয়ে গেছে জানেন তো, এত অ্যাক্টিভিটি করেছি, এত দৌড়াদৌড়ি করেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কিছু খেতে হবে এবারে। আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম, তারপর উঠে বসলাম গাড়িতে। গাড়িতে উঠে বসে গাড়ি কিছু দূর এগোতেই মনে পড়লো পাওয়ার ব্যাংক ভুলে গেছি। ওনারা আবার এসে পাওয়ার ব্যাংক দিয়ে গেল। যাই হোক, এখন আমরা মানালির ম্যাল রোডে পৌঁছে গেছি। এই মুহূর্তে রয়েছি ম্যাল রোডে। এরপর আমাদেরকে একটু পেট পুজো সেরে নিতে হবে, যেহেতু সকাল থেকে অ্যাক্টিভিটি করে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। নামলাম সবে মাত্র গাড়ি থেকে। এরপর 4x4 কারে নেমে এখন আমরা সিমলা ম্যালটা ঘুরছি। আর তার আগে কিছু খেয়ে নেবো, আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, পেট জ্বালা করছে রীতিমতো। তো এখন আমরা কিছু খেয়ে নেবো, তারপর আবার ঘোরাঘুরি হবে। পেটে খিদে রেখে এত ঘোরা যাবে না, তো সেই জন্য আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি। ওপরে উঠছি, দেখি কি খাবার পাওয়া যায়। সারাদিন ওয়েদার যা, মুডটাও একটু বিগড়ে আছে। শপটা কমপ্লিট তো হলো না, সেই জন্য একটু মনটা খারাপ।
খাবারের প্রতীক্ষায় অনেকক্ষণ থেকেই আমরা ছিলাম। যাই হোক, খাবার একটু লেট হলো আসতে, কিন্তু খাবারটা যতই লেট হোক এই রেস্টুরেন্টে কিন্তু খাবারটা ভীষণ পরিমাণে টেস্টি ছিল। আমরা সবাই বিভিন্ন রকমের ডিশ নিয়ে নিয়েছিলাম। আমি নিয়ে নিয়েছিলাম মোমো, এবং তার সাথে অনেকে নিয়ে নিয়েছিল ধোসা, ইডলি, আরও অনেক রকম আইটেম ছিল। খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা এই হোটেলে খুব ভালো ছিল। তো যাই হোক, পেট পুরে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে চলে গেলাম ম্যাল রোড ঘুরতে। মালানি ম্যাল রোড ছিল হিমাচল প্রদেশের প্রাণকেন্দ্র। ব্রিটিশ আমলে এটি তৈরি করা হয়েছিল যখন মানালি একটি শান্ত পাহাড়ি শহর হিসেবে গড়ে উঠেছিল। এই রাস্তাটি স্থানীয় হস্তশিল্প, শাল এবং পাহাড়ি খাবারের জন্য বিশেষ পরিমাণে বিখ্যাত। আর সন্ধে নামলেই মানালি ম্যালে ভিড় জমে যায় স্থানীয় মানুষদের এবং পর্যটকদের। মানালিতে সন্ধে মানেই ম্যাল রোড, তবে এখন ম্যাল রোডের অবস্থা খুবই খারাপ, কেননা চারিদিকে জলে ভিজে খুব খারাপ অবস্থা। তবে এইরকম সময় যখন আসবেন বেশিরভাগটাই কিন্তু বন্ধ থাকে, তো টাইমটা চুজ করাটা ম্যাটার করছে অনেকটাই নিজেদের ওপরে। আর আমরা এই টাইমে এসেছি তার একটা কারণ রয়েছে। আমি অনেক দিন ধরে বরফ দেখার প্রচণ্ড শখ। বরফ দেখার মানে কম বরফ না, এর আগেও যদি বা আমার বরফ দেখা হয়েছে 0 পয়েন্টে আরও কালা পাথর, বাট এখন যে আমি বরফটা দেখলাম এই সময়, এই বরফটা হচ্ছে অতিরিক্ত বরফ, যাকে বলে 7 ফুট 8 ফুট বরফ, যেটা আমি দেখতে চেয়েছিলাম এবং আমার দেখা সেটা হয়ে গেছে। মিশন সাকসেসফুল বলতে পারেন। এখন হাঁটতে হাঁটতে খেয়ে দে আমরা যাচ্ছি লি গ্রিনের পথে। আমাদের হোটেল লি গ্রিন, সেখানে যাচ্ছি। আমাদের হোটেলে যাওয়ার পথে স্থানীয় দোকান থেকে কিছু টুকটাক কেনাকাটি করে নিলাম। লি গ্রিনের সামনের কিরকম অবস্থা দেখলেন? পুরো ভর্তি, কিভাবে যাব সেটাই ভাবছি, ভর্তি বরফ। আস্তে আস্তে যাই, ক্যামেরাটা অফ করে। আজকে আমরা রুমে নিয়ে নিয়েছি, কেননা প্রচণ্ড টায়ার্ড লাগছে, আজকে লাস্ট দিন আমাদের। তো দাদা অলরেডি শুয়ে পড়েছে বিছানায়, উঠতে পারছে না, অনেকক্ষণ ধরে পায়ে ব্যথা করছে। তো ওই জন্যই আমাকে আর আনমোলকে গিয়ে খাবারটা আনতে হলো। তো খাবার এসে গেছে পুরো প্যাকিং করা। খাবারটা খুলে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদেরকে কী কী এসছে। তবে এখানকার এই হোটেলের না খাবার দাবারটা কিন্তু খুবই ভালো, খুব সুন্দর খাবার দাবার। দেখলেন খাবার দাবারটা এসে গেছে। কি কি খাবার দিয়েছে সেটা এখন অবধি জানি না, তবে বেশ ভালোই রান্না বান্না হয়েছে, কেন আমরা দেখে এলাম বুফে সিস্টেমে, খুব ভালো খাবার। তো এরপর আমরা খাওয়া দাওয়াটা করব, চলুন খাওয়া যাক। প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়ে একেবারে ঘুমের দেশে পাড়ি দিলাম। গুড মর্নিং ফ্রম মানালি। গলাটা ভীষণ পরিমাণে ধরে গেছে, প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ডও প্রচণ্ড। এতদিনের জার্নি, এতদিনের ট্রিপটা করলাম, শরীরটা আর ধকল নিতে পারছে না। এবার একটু ক্লান্ত লাগছে, এবার মনে হচ্ছে একটু ঘরে ফেরার টাইম হয়ে গেছে। আমাদের এখানে ছিল 7 দিনের ট্রিপ, ট্রেনে 2 দিন করে টাইম লেগেছে, তাহলে টোটাল হয়ে গেল 10 দিন। তো এখন আমরা ফ্রেশ হব, রেডি হব, তারপর বেরোবো আবার আমাদের আজকের লাস্ট ট্রিপের জন্য। আজকের ট্রিপ করে আমরা রাত্রিবেলা ট্রেনে উঠছি 11টা 55 মিনিটের। তার আগে আপনাদেরকে আমাদের
রুমের বাইরে যে ব্যালকনি রয়েছে সেখান থেকে একটা খুব সুন্দর ভিউ আপনাদেরকে দেখাই। পাহাড়কে কীরকম লাগছে এখান থেকে। লি গ্রিন রিসর্টে যদি আপনারা আসেন, পাহাড়ের কীরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন সেটা আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে নিন। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আমাদের আজকের ব্রেকফাস্ট হচ্ছে স্যান্ডউইচ আছে, পোহা আছে, আর তার সাথে রয়েছে তরকারি আর আলু পরাঠা আর গরম গরম কফি। স্যান্ডউইচটা ফার্স্টে ট্রাই করি। মোটামুটি আমাদের লি গ্রিনে আজকের মতো ব্রেকফাস্ট কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। ব্রেকফাস্ট আর ডিনার আমাদের ছিল, ওদের দেওয়ার কথা ছিল, তো ডিনার তো কাল রাতে হয়ে গেছে, ব্রেকফাস্ট আজকে হয়ে গেল। এরপর আমরা লি গ্রিন ছেড়ে চলে যাব। তার আগে আমাদের রুমে আরও কয়েকটা জিনিস রয়েছে, সেগুলোকে তার আগে নিয়ে নেব। আর চারিদিকে পুরো বরফ ভর্তি হয়ে বসে রয়েছে। এখানে আমাদের হাঁটাটা প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে এই কারণে। আর এটা অনেকটাই উঁচুতে রয়েছে লি গ্রিনটা। আমার দুটো হোটেল চুজ করার কথা ছিল, একটা হচ্ছে সাবা মানালি আর একটা লি গ্রিন। তো আমি লি গ্রিনটা চুজ করেছি। ওনারা হোটেলে যাই, হোটেলে যে জিনিসপত্র আমরা ছেড়ে এসেছি সেগুলো নিয়ে আমরা রওনা দেব আজকে ট্যুরিস্ট স্পট ভিজিটে। গুড মর্নিং এভরিওয়ান। এখন প্রায় 10:30 বেজে গেছে, আর আজকে আমাদের ট্রিপের শেষ দিন, তাই একটু দেরি করেই আমরা স্টার্ট করলাম। কালকে আমরা যে গাড়িতে গেছিলাম সেই গাড়িটা আমাদের বলেছিল যে হিড়িম্বা দেবী টেম্পলে নিয়ে যাবে, কিন্তু অ্যাট লাস্ট বদমাশি করে বললো যে না, হবে না, রাস্তায় খুব জ্যাম, আপনারা লেট করে এসছেন। তো কালকে আমাদের টাকাটা কিছুটা বেকারও গেল। ও টাকাটাও একটু বেশি নিয়েছিল। ও সাথে কথা হয়েছিল যে সোলাং ভ্যালির সাথে হিড়িম্বা দেবী টেম্পল করিয়ে দিয়ে ও 6,500 টাকা প্লাস 500 টাকা 7,000 টাকা নেবে, কিন্তু ও 6,500 টাকা নিয়ে নেয়, কিন্তু হিড়িম্বা দেবী টেম্পলে যায় না। যার জন্য আমাকে আবার আর্টিকা ভাড়া করে আমাকে আবার হিড়িম্বা দেবী টেম্পলে যেতে হচ্ছে। আপনারা যারা একটু স্ট্রং আছেন তারা পায়ে হেঁটেও যেতে পারেন, কিন্তু এই বরফের কারণে এটা খুব স্লিপারি হয়ে যায়, যার জন্য ওঠাটা যদিও পসিবল, নামাটা খুব ইম্পসিবল হয়ে যায়। তো আমি সাজেস্ট করবো সেফ যদি যেতে চান তাহলে আমি বলবো যে আপনারা গাড়িতেই যান। আমরা এখন আর্টিকা ভাড়া করলাম। আর্টিকার চার্জ নিচ্ছে 1500 টাকা। ওরা হয়তো ওখানে আধ ঘন্টা মতো থাকবে, থেকে আবার আমাদের নিয়ে আসবে। আর আজকে আমাদের ফেরা সরি, রাস্তায় অনেকগুলো স্পট আছে, সেগুলো দেখবো। হিড়িম্বা দেবী টেম্পল। আমাদেরকে আর্টিকা গাড়ি নামিয়ে দিয়েছে হিড়িম্বা দেবী টেম্পলের সামনে। সামান্য একটু হেঁটে হেঁটে যেতে হবে।
আগের দিন আমরা সিঁড়ি ধরে গেছিলাম, সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীরকম সিঁড়ির অবস্থা। আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আগের দিনের মতো কন্ডিশন না, গুড কন্ডিশন। ওনারা পুরোটাই ওপরে চলে এসেছেন। একটুখানি এখান থেকে 5 মিনিট বললো হেঁটে যেতে হবে। এবার দেখা যাক 5 মিনিট না 10 মিনিট, সেটা সময় বলবে। হ্যাঁ, যেতে যেতে আমরা দেখতেই পাবো। দেখি কতটা দূরত্বে হিড়িম্বা দেবী টেম্পল। আর চারিদিকে রাস্তায় জমে রয়েছে প্রচুর বরফ। মানালি তো আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স দিল একটা, কিন্তু কাসোল মনে রাখার মতো থাকবে, চিরকালের মতো মনে রয়ে যাবে। একটা গুড এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল। বাট কাসোলে অতিরিক্ত বরফ ছিল না মানালির মতো এতটা, কিন্তু যেটা ছিল সেটা দুর্দান্ত ছিল। আনারস খাবে? ওনারা বললেন হেঁটে 5 মিনিট, কিন্তু এখন মনে হচ্ছে হেঁটে 10 মিনিট লাগতে পারে, তারও বেশি লাগতে পারে। সেটা দেখছি আমরা কতটা সময় আমাদের লাগছে। কিছু তো কথার মধ্যে মিথ্যে থাকেই ওদের, বেশিরভাগটাই। তো হাঁটছি এখনো অবধি পৌঁছোয়নি, তবে আগের দিনের থেকে রাস্তাটা বেটার। এরকম সোজা রাস্তা দিয়ে হাঁটা যেতে পারে, কিন্তু ওই সিঁড়িটা সত্যি জান্নাতের রাস্তা। ওটা দিয়ে হাঁটলে একদম ভগবানের কাছে খুব ডিরেক্টলি পৌঁছে যাওয়া যাবে। তো ওই রাস্তাটা আর নেবো না। আমি নিজে চোখে দেখা, এর আগের দিন হিড়িম্বা দেবী টেম্পল আমি গেছিলাম যখন, কীরকম লোক, কত লোক আমার সামনে পড়ে গেছিল। আমিও পড়ে যেতাম, কিন্তু পড়িনি। কি জানি আজকে হয়তো পড়েও যেতে পারি, দেখা যাক। দেখছি এবার কত সিঁড়ি আছে। না, সামনেই আছে একটুখানি জাস্ট সিঁড়ি রয়েছে, আগের তুলনায় কম। ওই দিকেরটা অনেক অনেক উঁচু ছিল, অনেক। আজকেও সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি মানেই হচ্ছে রিস্ক। দিন সন্ধে হয়ে গেছিল, তাই জন্য হিড়িম্বা দেবী টেম্পলটাকে আপনাদেরকে খুব ভালো করে দেখাতে পারিনি, তবে আজকে আমি দেখাচ্ছি টেম্পলকে। কেননা আজকের ভিউটা অনেক দুর্দান্ত। সকালবেলা যেহেতু এসছি, তাই জন্য ভিউটা খুব ভালো এখান থেকে পাওয়া যাচ্ছে। হিমাচল প্রদেশের মানালিতে অবস্থিত মাতা হিড়িম্বা দেবীর মন্দিরটি 1553 সালে মহারাজ বাহাদুর সিং নির্মাণ করেছিলেন। মহাভারতের চরিত্রে হিড়িম্বাকে কেন্দ্র করে এই মন্দিরটি গড়ে উঠেছিল। রাক্ষস বংশে জন্ম নিলেও তিনি পাণ্ডবপুত্র ভীমকে বিবাহ করেন এবং পরবর্তীকালে ঘটোৎকচের জন্মের পর তিনি বনভূমিতে তপস্যা করেন এবং তিনি দেবীত্ব লাভ করেন। একটু দাঁড়ালাম যাওয়ার পথে, একটু ডাব খেয়ে নিলাম, তারপর এখন যাচ্ছি। তবে এখানে কিন্তু গাছে ডাব পাওয়া বড় মুশকিল, দেখতে পাচ্ছি না। ব্যাপারটা গাছেরও খাবে, তলারও কুড়াবে, সেটা হবে না, তলা থেকেই করতে হবে। তো জানি না ওনারা কোথা থেকে ডাব আনছেন। 80 রুপিস করে ডাব, এক একটা ডাবের দাম। এখন আমরা খুঁজছি প্যারাগ্লাইডিং পয়েন্ট, কেননা আনমোল প্যারাগ্লাইডিং করবে। তো দেখি কোথায় পাই। বল ভাই, সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং করা হয়ে ওঠেনি, সেই জন্য একটা প্যারাগ্লাইডিং পয়েন্টে আমরা চলে এসেছি। এখনও ফর্ম ফিল আপ করছে। এই ফর্ম ফিল আপটা করিয়ে নেয় ওনারা, যাতে কোনো বিপদ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, নিজেকেই দায়ী হতে হবে, সেই কারণে। এখন আমি ওয়েট করছি। আনমোল গেছে, মানে আমার ভাইপো যে, ও গেছে প্যারাগ্লাইডিং করতে। তো প্যারাগ্লাইডিংয়ের এক্সপিরিয়েন্স কীরকম সেটা আমি জিজ্ঞেস করে নেবো। আর ওখানে কাউকে সাথে যেতে দিচ্ছে না, এখানে ওয়েট করতে বলছে। অবশ্যই ওর ভিডিওটা গোপ্রোতে ও করে নিয়ে আসবে, আমার গোপ্রোতে না করলে। আর কেমন এক্সপিরিয়েন্স সেটা তো জানতেই হবে। আর অনেকটাই হাইটে গেছে, ও ভয় পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। ওর যে প্যারাগ্লাইডিংয়ে যে প্যারাস্যুটটা রয়েছে সেটা রেড কালারের। এখনও অবধি আমি ওকে দেখতে পাচ্ছি না। আকাশে অনেক কিছু অনেক প্যারাস্যুট উঠছে অনেক কালারের, কিন্তু কোনটা ওর সেটা বোঝা প্রচণ্ড পরিমাণে মুশকিল। তো দেখছি একটা রেড মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে প্যারাস্যুট।
মুখে যেটুকু ওভারঅল এক্সপিরিয়েন্স আমি শুনেছিলাম যে প্যারাগ্লাইডিং করার সময় ওঠার সময় একটু ভয় করে, কিন্তু তারপর পুরো ভয়টা কেটে যায়। ওপরে গেলে একটা অন্যরকমই লাগে, তবে ওপর থেকে নিচের দিকে তাকালে একটু ভয় লাগে। কিন্তু ওর এক্সপিরিয়েন্স বেস্ট ছিল। ও বলছে যদি আবার কখনো সুযোগ হয় তাহলে সেকেন্ড টাইম আমি আবার করতে রাজি। এতটাই ওর ভালো লেগেছে। আমার তো করার ইচ্ছা, কিন্তু মনে প্রচণ্ড পরিমাণে ভয়। এখন রয়েছি বৈষ্ণব দেবী টেম্পলের সামনে। কুলুর যে বৈষ্ণব দেবী টেম্পল রয়েছে সেখানটা আমরা রয়েছি। এখন আমরা যাচ্ছি বৈষ্ণব দেবী টেম্পলের ওপরে। মাতা বৈষ্ণব দেবীর মূল মন্দিরটি জম্মুর কাটরায় অবস্থিত। আবার মানালির কুলু রোডে মাতা বৈষ্ণব দেবীর যে মন্দিরটি রয়েছে সেটি 1966 সালে স্বামী সেবকদাস মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। এটি অত্যন্ত জনপ্রিয়, কিন্তু যদিও বা ভিতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাও আমি যেটুকু পেরেছি তুলে ক্যাপচার করেছি এবং তোমাদের কাছে যা তুলে ধরছি। আজকে যে লাস্ট ট্যুরিস্ট স্পট আমাদের ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার সোজা আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তবে খুব তাড়াতাড়ি আবার আসছি অন্য কোনো জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা, আবার আসছি খুব তাড়াতাড়ি।